তুমি মানো না মানো, মেয়েটির সাথে তোমার বিয়ে হয়েছে, এটাই মৃত্যু হয়ে যাবে না? হাফিজুর চৌধুরীর কথা শুনে হাতের কাছে থাকা টি টেবিল খানায় প্রচণ্ড শক্তি প্রয়োগ করে ঘুষি মারে আবরার। মুহূর্তেও টি টেবিলে ভেঙে গুড়িয়ে যায়। চন্দন শব্দে মুখরিত হয় গোটা ড্রয়িং রুম। শক্তপোক্ত হাতের পিঠেও ঢুকে গিয়েছে এক টুকরো কাঁচ। সেখান হতে গল গল করে গড়াচ্ছে লাল রঙের তরল পদার্থ। তাতে একটুও বিচলিত দেখালো না হাফিজুরকে, যেন তিনি নিজ সিদ্ধান্ত অনড়। এই মুহূর্তেই নাতি মারা গেলেও তিনি দমে যাবে না। আতিয়া বেগম আসলে মুখ বুজে কেঁদে ওঠে। শ্বশুরের সামনে গিয়ে দুটো বাক্য উচ্চারণ করার সাহস তার নেই, আর না আছে ছেলেকে শান্ত করানোর শক্তি। মাঝে মধ্যে তিনি নিজেকে ব্যর্থ মা বলে ঘোষিত করে, যে সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না। আবরার নিজের রক্ত মাখা হাতের পানে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলে, আমি তাকে মানি না, কবুল বলিনি। চালাকি করে কাবিননামায় সাইন করিয়েছেন আপনি দাদাভাই। নড়চড় বসে হাফিজুর যেন এই জবাবেরই অপেক্ষায় ছিল। ধবধবে ফর্সা দাড়িতে হাত বুলিয়ে বলে, মানতে বাধ্য তুমি, চালাকি করেছি তবে চুরি করিনি। পাঞ্জাবির পকেট থেকে একখানা কাগজ বের করে সেটা আবরার সামনে তুলে ধরে। এটা আমাদের কাবিনের কাগজ, এখানে স্পষ্ট, তুমি বাকিটা শেষ করতে পারো না হাফিজুর। আবরার কাগজখানা ছিটিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। আশ্চর্য বনে যায় হাফিজুর। শক্ত কণ্ঠে বলে, আবরার কি করলে তুমি এটা? তোমাদের বিয়ের একমাত্র প্রমাণ ছিল এই কাগজ। আবরার কাগজের টুকরো ফ্লোরে ফেলে দেয়। হাফিজুর চোখে চোখ রেখে বলে, এবার আর বলতে পারবে না সে আমার বউ। ঝামেলা চুকে গেল। দাঁড়িয়ে পড়ে হাফিজুর রাগান্বিত স্বরে বলে, মেয়েটিকে আমি আমার কাছেই রাখবো, তোমার বউ পরিচয়ে। ঝামেলা চুকাতে দেব না, মানতেও হবে তোমার। বিয়েটা ছেলে খেলা নয়। আবরার দাঁড়িয়ে পড়ে। দাদার থেকেও দ্বিগুণ তেজি স্বরে বলে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে, দরজা খোলা আছে। ব্যাস। আবরার তাহসিন বড় বড় পা ফেলে বেরিয়ে যায় চৌধুরী বাড়ির চৌখাট পেরিয়ে। একবার পেছন ফিরে তাকালো, হয়তো দেখতে পেত আতিয়া বেগম এর কতরত মুখশ্রী। দাদা ভাই এর অসহায় চোখ দুটো আবরার চোখে আড়াল হতেই হাফিজুর চৌধুরী ধপ করে বসে পড়ে সোফায়। এক হাত চোখের ওপর রেখে হু হু করে কেঁদে ওঠে। কলিজাখানা তার পুড়ে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। মৃত ছেলের একমাত্র স্মৃতি ছিল কলিজার টুকরো নাতি। ছেলে গত হয়েছে 12 বছর হবে, তখন আবরারের বয়স ছিল 9 বছর এবং অহনা ছিল আতিয়ার গর্ভে। সেই থেকে হাফিজুর চৌধুরী 2 হাতে আগলে রেখেছেন আবরার আর তার মা আতিয়া বেগমকে। কখনোই এতটুকু দুঃখ তাদের পেতে দেয়নি। চাওয়াও আগেই হাজির করেছেন প্রয়োজনীয় সকল কিছু। শুধুমাত্র ছোট ছেলে বউ বাচ্চার সুবিধা অসুবিধা কথা চিন্তা করে ঢাকা শহরে পড়েছেন বিশাল অট্টালিকা। বড় ছেলে এবং মেজো ছেলের সাথে সম্পর্কে ছিন্ন করেছেন। আতিয়া বেগম দৌড়ে আসে শ্বশুরের নিকট, হাঁটু মুড়ে বসে পড়ে পায়ের কাছে। শ্বশুরের হাত দুটো মুঠে ধরে অনুনয়ের সুরে বলে, বাবা আবরারকে ফেরান, আমার ছেলে চলে যাচ্ছে। হাফিজুর আতিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছেলে বউকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই। শুধু দীর্ঘ শ্বাস ফেলে বলে, যেদিন তার মনে হবে আমরা তার ক্ষতি করিনি, সেদিনই ঠিক চলে আসবে তোমার ছেলে। অপেক্ষাও করো বৌমা। সত্যি কি তাই? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর চলে গেল। আবরারের মনে হলো না তার দাদা এবং মা তার ক্ষতি করেনি। 13 বছর বয়সী একটি মেয়ের সাথে তার জীবন জুড়ে দিয়ে ভুল করেনি, তাকে ঠকায়নি। 8 বছরে পাল্টে গিয়েছে অনেক কিছু। হাফিজুর চৌধুরী আর বেঁচে নেই। আবরারকে হারানোর পিছকে বছর 2 পরই পরলোক গমন করেছে। হাসপাতালে বেডে মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা নড়ছিল, তখন তার মেজো ছেলে, ছোট ছেলে এবং একমাত্র মেয়ে ছুটে এসেছিল সকল অভিমান ভুলে। ক্ষমা চেয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়া বাবার পা জড়িয়ে। দম বের হওয়ার আগে হাফিজুর চৌধুরী অক্সিজেন মাস্ক খুলে শেষবার দুটো কথাই বলেছিলেন, শেষবেলা আবরার মুখখানা দেখতে পারলাম না, আর তুলতুলেকে তোমরা দেখে রেখো। আবরারের আমানত তোমাদের ভরসা রেখে গেলাম। ঘুমের ঘরে অনুভব করে ঠান্ডা একটা জিহ্বা চেটে নিচে তুলতুলে গোটা মুখ।
যেন জিব্বার মালিক জাগাতে চাইছে তাকে। ডিসেম্বরের মাঝামাঝি, হাড় কাঁপানো শীত পড়েছে। এমন সময় সাদের ঘুমের ব্যাঘাত ঘটল। নিশ্চয় ভালো হবে না, তুলতুলেও ভালো লাগবে না। মুখখানা কম্বলে তলায় নিচে যেতে উদ্যত হয়, তবে জিব্বার মালিকের জন্য পারে না। সে যেন পণ করেছেন বিরক্ত সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে তুলতুলেকে। পিট পিট করে চোখ খুলে তুলতুল, কপাল কুঁচলে বলে, অ্যানি ডোন্ট ডিস্টার্ব। বিড়ালটির মালিকের ঘুম ঘুম কণ্ঠস্বর শুনে থামল, যেন সে বুঝতে পারল তার উপস্থিতি টের পেয়েছে মালিক। আর জ্বালাতো করা ঠিক হবে না, তাই শুভ্র বাচ্চার মতো মালিক এর গা ঘষে শুয়ে পড়ে, হাত পা নেড়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। মিউ মিউ আওয়াজ তুলে কিছু একটা বোঝালো যেন। তুলতুল পাশ ফিরে অ্যানির ওপর একটা হাত রাখে, শান্ত হয় এবং মুহূর্তের মধ্যে সেও ঘুমিয়ে পড়ে। কিছু সময়ের ব্যবধানে দুজনে চিৎকার করে লাফিয়ে ওঠে, কেননা দুজনের মুখেই কেউ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। অ্যানি এদিক ওদিক ছোটাছুটি করছে, ভীষণ ভয় পেয়েছে যে। তুলতুলেও ভয়ে বুক কাঁপছে, গভীর ঘুমেছিল। হঠাৎ পানির ঝাপটে সামলে উঠতে সময় লাগে। যখনই বুঝতে পারে সে এবং তার ছোট্ট অ্যানি ভিজে যুবধূপু হয়ে গিয়েছে, তখনই বড় বড় নয়নের সামনে তাকায়। তিথি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। তুলতুল চোখ নামিয়ে শুকনো ঢোক গিলে, মুখ সহ জামার কিছু অংশ ভিজে গিয়েছে। কম্বলখানা চুপচুপে ভেজা। অ্যানি ছোটাছুটি থামিয়েছে, ঠান্ডা লাগছে বোধ হয়, তাই তুলতুলের কোলে এসে গুটিসুটি মেরে বসে পড়ে। তুলতুল নিজের কাজিনের অংশ দিয়ে মুছিয়ে দিতে থাকে অ্যানির শরীর। এমনিতেই ঠান্ডা সহ্য হয় না তার, না জানি আবার অসুখ বাঁধিয়ে ফেলে। এহেম আধিক্যতা সহ্য না তিথি তারই মুখ বাঁকিয়ে বলে, মেলটোমা শেষ হলো, এবার উঠেও মহারানী, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো শেষ করে উদ্ধার করুন আমায়। তুলতুল অ্যানির শরীরে নজর রেখেই বলে, ডাকলেন পারতেন, এভাবে ভিজিয়ে কেন দিলেন? এবার শুনবো এই ভেজা কম্বল তোষক। তিথির ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়েছে, ততক্ষণে এলোমেলো জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে জবাব দেয়, আম্মু বলো না উঠলেও পানি মারতে। তুই তো জানিস আমি আম্মুর কথা ফেলতে পারি না। তুলতুল পাল্টা কোনো কথা বলে না, এর সাথে কথা বললেও কথা বাড়বে, এক পর্যায়ে ঝগড়া লেগে যাবে, তখন বকাগুলো তারই খেতে হবে। তাই অ্যানিকে কোলে নিয়ে বিছানা ছাড়ে। রুম থেকে বের হতে উদ্যত হলেই তিথি বলে ওঠে, তোর বিলাইকে লুকিয়ে রেখে যা, ভাই আছে বাড়িতে, তার সামনে পড়লে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবে, আর তুইও লুকিয়ে থাকবি। তিথির কথা কানে তুলে না তুলতুল। তুহিন খুব ভালো, সে তুলতুলে অ্যানিকে ভীষণ ভালোবাসে, কিছুতেই ফেলবে না এটা নিশ্চিত সে। তুলতুল নাম অনেকেরই পছন্দ হয়নি, তাই আদ্রতা দিলাম। আমার শরীর ভালো নেই ভাবি, রান্না করতে পারবো না। ক্লান্ত ভঙ্গিমায় সোফায় গা এলিয়ে দিয়ে বলেন আতিয়া বেগম। বেশ কয়েকদিন যাবৎ গা গুলেছে তার, মাছ মাংস খেতে পারছে না, মাথা ঘুরিয়ে বারবার বমি আসছে। বয়স তার 45 ছুঁয়েছে, 44 কমে এসেছে। চোখের নিচে কালি, দুই একটা চুলও সাদা হয়েছে। শ্বশুরের মৃত্যুর পরে তিনি স্বেচ্ছায় ভাসুরদের সাথে এক বাড়িতেই থাকেন। দুটো ভাসুর খুবই স্নেহ করলেও তাদের বউ খুব একটা ভালো চোখে দেখেন না আতিয়া বেগমকে। সুযোগ পেলে কটাক্ষ করতেও ভুলে না। রাজিয়া বেগম লক্ষ্য করে আতিয়া বেগমকে, বলবে বলবে বলেও বলা হয়নি। আজকে কপাল কুঁচকে বলেই ফেলে, কাল দেখলাম বমি করলো, মাছ খেতে পারলো না। ঘটনা কি? স্বামী মরে গেছে, এত বছর হয়ে গেল, সন্তানরা ফেলে রেখে গেছে, এই সুযোগে কারোর সাথে শুয়েছিল। বড় ভাবির কথাই যেন প্রক্রিয়া করেন না আতিয়া বেগম। যৌবনকালে যখন স্বামী পরলোক গমন করেছিলেন, তখন বাবা তাই বহুবার বলেছিল, আতিয়া নতুন করে জীবন কর, এভাবে দিন যাবে না। আতিয়ার মন গলাতে পারেনি। সম্পর্ক ছিন্ন করেছিলেন বাবা ভাইয়ের সাথে। তার ছিল হাসি ফুটে ওঠে আতিয়ার ঠোঁটের কোণে। রাজিয়ার বিরক্তি আকাশ ছুঁই ছুঁই, বারবার এগিয়ে আসেন ঝগড়া বাঁধাতে, কথা কাটাকাটি করতে, কিন্তু পারে না। মাঝে মধ্যে তিনি হতাশ হয়, মনে মনে ভাবে আতিয়া বেগম মানুষ নাকি অন্য কিছু। তবে আজকে তিনি ছাড়বেন না যেন। এগিয়ে এসে সে আতিয়ার পাশে এবং বলেন, তুমি কি ব্যাপারখানা ভেবে দেখেছো না? দুটো সন্তানের মা হয়েছে, এই লক্ষ্যগুলোর সাথে পরিচিত তুমি।
কোনো অঘটন ঘটিয়ে ফেললো আগেই বলো, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, অ্যাম্বুলেন্স করিয়ে আনবো, ঝামেলা মিটিয়ে ফেলবো। চোখ খুলে আতিয়া শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করে রাজিয়া বেগমকে। কি অবলীয়ন বলে ফেললো কথাগুলো। তার সন্তানরা কাছে থাকলেও নিশ্চয় তাকে এভাবে অপমান করতে পারতো না কেউ। আদ্রিতা এনেকে কোলে নিয়ে এগিয়ে আসে। বড় মায়ের বলা কথাগুলো সে শুনেছে, অপেক্ষায় ছিল মা কখন প্রতিবাদ করবে, কখন বলবে ভাবি এসব কিছু না, তুমি চিন্তা করিও না। কিন্তু আদ্রিতা হতাশ করে নিয়ে চুপ থাকে আতিয়া। চোখ দুটো টলমল করে ওঠে। রাজিয়ারও মুখোমুখি দাঁড়ায় এবং কাটকাট গলায় বলে, বড় মা, আমার মাকে এমন কথা বলবেন না, তিনি ফুলের মতো পবিত্র, আপনার মন মানসিকতা পরিবর্তন করা দরকার। রাজিয়া দাঁড়িয়ে পড়ে, তীরে আসে আদ্রিতার দিকে, উচ্চস্বরে বলে, কে কেমন আমি জানি না, দুটো চোখে শব্দ দেখি, পাশের বাড়ি আফজালের ঘন ঘন বাড়িতে আসা কারণ বুঝি না আমি। নেহা আমরাও ভালো মানুষ, তাই চুপ করে থাকি। এনি মিউ মিউ আওয়াজ তুলে, যেন সে বুঝতে পেরেছে মহিলাটি আদ্রিয়াকে বকা দিচ্ছে। রাজিয়া বিড়ালের পানে তাকায়, পরপরই বলে, তোর পবিত্র মাকে বলিস বাচ্চা নষ্ট করতে, বিধবা মানুষ, চাহিদা থাকতেই পারে, তাই বলে আমাদের মান সম্মান ডুবাতে দিবে না। আর তুই বা কি বুঝবি, তুইও তো বিধবা। আতিয়া বেগমও দাঁড়িয়ে পড়ে, চোখ দুটো ছলছল করছে তার। এতক্ষণে এত কথা তার গায়েও না লাগলেও এবারে কলিজায় লেগেছে। ধরে আসা গলায় মিনতি করে বলে, এমন কথা বলবেন না ভাবি, আদ্রিতা বিধবা নয়, ও কখনোই বিধবা হবে না। আদ্রিতা মুখ বাঁকিয়ে বলে, আপনার বোধহয় স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, আপনি ভুলে গিয়েছেন আমার বিয়ে হয়নি। মা, তুমিও না এর কথা শুনে না তো। রাজিয়া আরো কিছু বলতে যাবে, আতিয়া তার হাতটা মুঠো করে ধরে, ইশারায় মিনতি করে কিছু না বলতে মুখ বাঁকা রাজিয়া। আতিয়া বেগম এর থেকে হাতখানা ছড়িয়ে নেয় ঝাড়া দিয়ে, রাগ তার আকাশ ছুঁই ছুঁই। আদ্রিতার গালে কষে একটা থাপ্পড় দিয়ে পড়লো, শান্তি লাগতো। সাহস কত তাকে বলে তার নাকি স্মৃতিশক্তি হারিয়েছে। তুই তোর মাকে নিয়ে বেরিয়ে যেতে পারিস না এ বাড়ি থেকে, আমাদের একটু শান্তি দিতে পারিস না। আদ্রিও সমান তাকে বলে, এই বাড়িটা বড় মায়ের ছিলেন, তাহলে এখান থেকে তোমরা বের বাকিটা শেষ করার আগেই রাজিয়া বেগম এর হাত উঠে যায় আদ্রিতার গালে, একটা থাপ্পড়ে চুপ করিয়ে দেয়। মাথা ভনভন করে ঘুরছে আদ্রিতার, কিছু মুহূর্তে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কানে আসে আতিয়া বেগমের আর্তনাদ, অনুভব করে নরম তুলে এখানে হাত জড়িয়ে ধরেছে আদ্রিতাকে। থেমে নাই রাজিয়া, উচ্চস্বরে বলেই চলেছে, বাইরের মেয়ে হয়ে আমাকে এসব বলার সাহস কোথায় পায়? মুখ বেড়ে গিয়েছে, একদম ভেঙে গুড়িয়ে দেব। আবরার একটা চোর, সে চুরি করে আমার শ্বশুরের থেকে বাড়ি লিখে নিয়ে নিখোঁজ হয়েছে, আমাদের ঘাড়ে রেখে গিয়েছে উইকো ঝামেলা। তার মা একটা বেহায়া মহিলা, বুড়ো বয়সে পেট বাঁধিয়েছে, এমন আর অনেক কিছু। আদ্রি চোখ খুলে, তার কোলে থাকায় মিউ মিউ আওয়াজ তুলে বকা দিচ্ছে রাজিয়া বেগমকে। কত বড় সাহস, তারই মনিবের গায়ে হাত তুলেছে। আদ্রি কোল থেকে নামালো, থামছে তৃতীয় রাজিয়াকে। আতিয়া বেগম চিহ্নমাখা হাত বুলিয়ে দেয় আদ্রিতের গালে, কপাট রাগ দেখিয়ে বলে, বেশি কথা কেন বলিস তুই, চুপ থাকা যায় না? আদ্রি মৃদু হেসে মাথার ঠেকায় আতিয়া বেগম এর বুকে এবং ধরে আসা সরে বলে, চলো না মা, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে তুমি আমি ছাড়া কেউ থাকবে না, আমাদের শান্তির একটা সংসার হবে। জবাব দেয় না আতিয়া বেগম, মনে মনে বলে, আমাদের কপালে শান্তি লেখা নেই রে মা, আমরা যে পড়া কপাল নিয়ে দুনিয়ায় এসেছি, আমার আবরার আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডের এর জুরিক সড়ক নির্জন এবং নিস্তব্ধ, বাংলাদেশের মতো যানজট, শব্দ দূষণ, কোলাহল, এসবেও অস্তিত্ব নেই। ভোরের আলো ফুটেছে বেশ কয়েক ঘন্টা আগেই। কর্মজীবনী মানুষজন ছুটে চলেছে নিজ নিজ কর্মস্থলে। রোডের সাথে অবস্থিত ছোট বাড়িটিতে এখনো আলো জ্বলেনি। বাড়ির ভেতরটা অন্ধকারে ছুঁয়ে আছে, যেন সূর্য মামা এখনো ওঠেনি। বাড়ির মেইন ফটক পেরোলেই নজরে পড়ে বিশাল ড্রয়িং রুম, বড় বড় চারখানা সোফা চারিপাশে বসানো, মাঝখানে টি টেবিল, সেই টেবিলের ওপর আর্কিড ফুলের একখানা টপ রাখা, বাম পাশে কিচেন এবং সোজাসুজি সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই নজরে পড়বে দুটো রুম। একটা রুমের সামনে বড় বড় অক্ষরে লেখা আবরার তাহসিন,
অপর রুমখানা হতে হাত তুলতে তুলতে বেশ হয় সিয়াম। ঘুম তার এখনো পুরোপুরি কাটেনি, চোখ দুটো যেন লেগে আছে। হাতে বড় একখানা ফোন, দৃষ্টি তার এখনো ফোনের স্ক্রিনে। ললাটে 3টে ভাঁজ পড়েছে। মূলত ঘুম ছটানোর উদ্দেশ্য ফোনখানা হাতে তুলে নিল। ফেসবুকে নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ নজর আটকেছিল অ্যান্ড ফ্রেন্ডে আসে একটি আইডির পানে। তখনই তড়িঘড়ি করে বিছানা ছেড়েছে সে। সিয়াম আবরারের অক্ষরে দরজায় ঠোকা দেয়। দৃষ্টি পড়ে নেম প্লেটের ওপর। বিড়বিড় করে একবার নামখানা পড়ে নেয়, পরপরই মুখ বাঁকায়। তোর নাম আবরার, সেটা আমরা জানি, আমাদের জানতে হবে না। পরপরই আবারও টোকা দেয়। ভেতর হতে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। বিরক্ত হয়ে সিয়াম দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ডান পাশে থাকা সুইচ বোর্ডের বাটন টিপে রুমটা আলোকিত করে। কোমরও অবধি কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে আবরার। বড় বড় চুলগুলো এলোমেলো, 2 হাত ওপর দিকে দিয়েছে। ফর্সা বুকের কালো কয়লার ঠিক উপরে সাদা রঙের ব্যান্ডেজ জড়ানো। নাভির বাম পাশেও 1 টাইম ব্যান্ডেজ। কপালে রক্ত শুকিয়ে টান টান হয়ে আছে। সিয়াম এগিয়ে যায়, আবরারের শরীর হতে কম্বলটা মেরে নিয়ে নেয়। হাত বাড়িয়ে কাটা জায়গাগুলো ছুঁয়ে দেয় আলতো করে। পরপরই বলে, আবরার ব্রো, অহনা ছাড়াও তোর আরো একটা বোন আছে, আগে তো বলিসনি। কি কিউট রে তোর বোন, আন্টির সাথে পিকচার আপলোড করেছে ফেসবুকে। আবরার চোখ খোলে, তাকায় সিয়ামের পানে, বা ভ্রুটা উঁচু করে। ব্যাস সিয়াম, বুঝতে পারছি। কথা বলতে কিছু প্রবলেম তোর? সবসময় এমন ইশারা কেন করিস? মাঝে মধ্যে মনে হয় আমি তোর বউ বাচ্চাদের নিয়ে সময় কাটাচ্ছি। তোর যে রোমান্স পেয়েছে তাই ইশারায় ডাকছি কাছে যেতে। সিঙ্গেল লাইফে এমন ইশারা কতটা যন্ত্রণায়ক বুঝিস তুই? আবরার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে বসে। বা হাতে চুলগুলো পেছনে ঠেলে হামি তুলে। দেওয়ালে টাঙ্গানো ঘড়ির পানে নজর বুলিয়ে সময় দেখে নেয়। পরপর গম্ভীর স্বরে বলে, স্টপ দ্য ড্রামা অ্যান্ড টেল মি হোয়াট হ্যাপেন্ড। সিয়াম ধপ করে বসে পড়ে আবরারের পাশে, ফোনখানা এগিয়ে দেয়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আতিয়া বেগম এর কাঁধে মাথা রেখে দূরে অবস্থিত সাগর দেখাচ্ছে একটা মেয়ে। নীল রঙের টপস এবং কালো জিন্স পরানো তার, গলায় ঝুলছে নীল রঙের ওড়না। লম্বা চুলগুলো হাঁটু ছাড়িয়ে গিয়েছে। আবরারের চোখ আটকায় ক্যাম্পাসে। আবরারের চোখ আটকায় ক্যাম্পশনে, যেখানে লেখা রয়েছে IUR জীবনে একজন সুপার হিরো আসতো। আমাকে আর আমার মাকে নিয়ে চলে যেত অনেক দূরে, যেখানে সবাই আমাদের ভালোবাসত এবং সম্মান করত। সিয়ামের ফোনখানা শূন্য ছুঁড়ে মারে আবরার। রুম ছাড়িয়ে বেলকনি পেরিয়ে তার স্থান হয় বাগানে। ইতিমধ্যেই চোয়াল শক্ত করে ফেলেছে। লাল লাল আঁখি দুটো যেন আগুন ঝরছে। স্তব্ধ সিয়াম খানিকক্ষণ তাকিয়ে থাকে আবরারের মুখ পানে। পরপরই কাঁদো কাঁদো স্বরে বলে, আমার ফোন তোর কি ক্ষতি করেছিল রে ভাই? 5 দিন হলো ফোনটাই কিনেছিলাম। ফস করে শ্বাস টানে আবরার। চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। তারপর খাটের পাশে থাকা টি টেবিলের ওপর থাকা চার্জার হতে ফোন তুলে ব্যস্ত ভঙ্গিমায় কিছু করতে করতে সিয়ামকে আসে আদেশের স্বরে বলে, 2টো টিকিটের ব্যবস্থা কর ইমিডিয়েটলি। ফোনের শোক ভুলে চিন্তি হয়ে পড়ে সিয়াম। পরপরই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাই এনি চান্স আবরার কি তার জন্যই মেয়েটিকে এখানে আনার ব্যবস্থা করেছে? তোর বোনকে এখানে আনবি? আগেই বলে রাখছি, তাকে কিন্তু আমি বিয়ে করব, প্রেম টেম করব না। আবরার তাকায় সিয়ামের পানে। মুহূর্তেও সিয়াম এক দৌড়ে বেরিয়ে পড়ে রুম হতে। প্রথমে বাগানে যেতে হবে। ফোনখানা আসতে থাকলেও হলো। আবরার বিড়বিড় করে আওড়ায়,
আই উইল কিল আর তার সাহস হলো কি করলো আমার আম্মুর পিকচার ফেসবুকে আপলোড দেওয়ার। পাওনা কন্যা সন্তানের জননী হয়েছে। ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আতিয়া বেগম, তার সেই ছোট্ট মেয়ে যে কিনা সর্বক্ষণ মায়ের আঁচল ধরে ঘুরঘুর করত। সেই মেয়েটির মা হয়েছে। চাঁদের মতো ফুটফুটি একটা বাচ্চা, সে হাত পা নেড়ে নেড়ে খেলছে। তারই পাশে ক্লান্ত ভঙ্গিমায় শুয়ে আছে আতিয়া বেগম, এর কলিজার টুকরো অহনা। বহু বছর হয়ে গেল মেয়েটাকে সামনে থেকে দেখা হয়, বুকে জড়িয়ে আদর করা হয় না। কলেজে উঠতেই সম্পর্কে জড়িয়েছিল পরে সুইজারল্যান্ড এর বাসিন্দা এক ছেলের সাথে। বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। তার সেই সিদ্ধান্ত হাফিজুর চৌধুরী কিংবা আতিয়া কেউই মেনে নেয় না। অজ্ঞতা 18 বছর পেরোতেই সেই ছেলের সাথে পাড়ি জমায় সুইজারল্যান্ড। ভুলে যায় মা এবং দাদাকে। আতিয়া এবং এর দুটো সন্তান দুজনে তার থেকে বহু বহু মাইল দূরে। মাঝে মধ্যে একটু আতকটু ফোনে কথা বলে এই যা। তারও ইচ্ছা করে ছেলে মেয়ে নিয়ে এক ছাদের তলায় বাস করতে। ঘুম থেকে উঠে ছেলে মেয়ের মুখ দেখতো, মা ডাক শুনতো। টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে ফোনের স্ক্রিনে। প্রাণ ভরে দেওয়া করতে ভুলে না মেয়ে এবং নাতনিকে। তখনই ফোন বেজে ওঠে আতিয়া বেগম এর ফোন। কলখানা রিসিভ করে কানে তুলতেই ভেসে আসে ছেলের গম্ভীর কণ্ঠস্বর। আম্মু, আমি টিকিট পেয়েছি, পাঠিয়েছি। সকাল 6টায় তোমার ফ্লাইট। আর কোনো কথা শুনতে চাই না আমি। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া হাতের উল্টো ফিটে চোখের পানি মুছিয়ে মলিন স্বরে বলে, ইতি মেয়েটাকে ফেলে রেখে আমি যেতে পারবো না। 3টে মাস অপেক্ষা কর। আদ্রির বাবা দেশে আসুক, তার কাছে মেয়েকে বুঝিয়ে দিয়ে আমি চলে যাব তোদের কাছে। কিং সিম্পাথি বিড়বিড় করে আওড়ায় আবরার এবং বলে 2টো টিকিট পাঠিয়েছি। একটু অবাক হয় আতিয়া বেগম। তার ছেলে 2টো টিকিট পাঠিয়েছে, ঠিক শুনলো। আবরার আদ্রিকে নিতে যাচ্ছে তার কাছে। আদ্রি যেতে না চাইলেও কান ধরে টেনে নিয়ে আসবে। ব্যাস, কল কেটে যায়। মৃদু হাসে আতিয়া বেগম। অবশেষে আদ্রি আর আবরার মুখোমুখি হবে। ভার্সিটির মাঠে 3 বান্ধবী এবং এক বন্ধুর সাথে বসে আছে আদ্রি। মনটা তার একদমই ভালো নেই। সর্বক্ষণ ছোটের কোণে হাসি লেগে থাকা আদ্রির মুখটা আজকে মলিন। বকবকের রানী মুখে কুলুপ এঁটে আছে। শুভ্র ইতিমধ্যে কয়েকবার আদ্রিকে খুঁচিয়েছে। কি হয়েছে জিজ্ঞেস করতে করতে ক্লান্ত সে। তবুও আদ্রি তা মুখ খুলছে না। হাঁটুতে মাথা ঠেকিয়ে দূরে ঘাসের ওপরে খেলতে থাকা অ্যানিকে দেখছে। সে যেখানে যায় অ্যানিকেও সাথে নিয়ে যায়। চৌধুরী বাড়ি কেউ তেমন পছন্দ করে না সুযোগ খুঁজে ফেলে দেওয়া। এ আদ্রি, ওই দেখ তোরা আসিফ আদনান আছে আমাদের দিকে। চট করে মাথা তোলে সে। অনবরত দৃষ্টি ঘুরিয়ে এদিক ওদিক তাকায়। ভার্সিটির গেটের ভেতরে ঢুকতে থাকা লম্বা এক যুবককে দেখে নিমেষে মলিন ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চুলের ভাঁজে হাত ঢুকিয়ে ঠিকঠাক করে নেয়। শুকনো ঢোক গেলে মাশাআল্লাহ। আরওয়ার এই যুবককে ভালোবাসে আদ্রিতা একটু বেশি। তার স্মরণে স্বপনে শুধু এই মানুষটি রয়েছে। বলা বাহুল্য, এই মানুষটিকে দেখার জন্য ক্লাস ফাঁকি দিয়ে মাঠে বসে থাকে, কিন্তু কখনোই তার সামনে দাঁড়ানোর সাহস হয়নি। কখনোই চোখে চোখ রেখে ভালোবাসার কথা জানতে পারেনি সে। বহুবার ভেবেছে আজকে প্রবেশ করেই ফেলবে, তার সাহস জোগাতে পারেনি। স্মৃতি পুনরায় বলে ওঠে, আদ্রি এটার সুযোগ, আজকে মনের কথাটা বলে দে তাকে। জিভ দ্বারা ঠোঁট ভিজে নেয় আদ্রিতা।
দৃষ্টি সরায় আসিফের পান থেকে। চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে, পরপরই চোখ খুলে পুনরায় তাকায় আসিফের পানে। ওই তো অ্যানি কাছে এসে থামলো। হাঁটু মুড়ে বসে ডান হাত বাড়িয়ে কোলে তুলে নিল অ্যানিকে। এবার বুকের সাথে চেপে ধরে চুমু খেলো ঠোঁট দাবিয়ে। গলা শুকিয়ে আসে আদ্রিতার, যেন চুমুটায় অ্যানির নয়, তার গালিয়ে পড়েছে। লজ্জায় কান গরম হয়ে ওঠে, ফাঁস ফাঁস করতে করতে দাঁড়িয়ে পড়ে। আদ্রিতা দাঁড়ানোর দিকে বাকিরাও দাঁড়ায়। এসা বলে, কি হলো আদ্রিতা, কি ভাবছিস? আদ্রিতা জবাব দেয় না। শুভ্র কপাল কুঁচকে বলে, আদু ব্লাশ করেছিস কেন তুই? স্বপ্নে কি আসিফ আদনানকে নিয়ে কক্সবাজারে চলে গেল নাকি? বাকিরে হেসে ওঠে। আদ্রি চোখ পাকিয়ে তাকায় শুভ্রর পানে, তখনই ভেসে আসে হাত জল সুন্দর এক কণ্ঠস্বর, আদ্রিতা বিড়ালটা তোমার। স্মৃতি খোঁচা মারে আদ্রিতাকে। ধীরে ধীরে তাকায় আসিফ আদনানের পানে, বুক কাঁপছে তার। লোকটার শরীর থেকে ভেসে আসছে জেন্টস পারফিউম এর সুঘ্রাণ। কেমন মাতাল মাতাল লাগছে। ইচ্ছা করছে সাদা পাঞ্জাবিতে নাক ডুবিয়ে সমস্ত ঘ্যান ঘষে নিতে। আদ্রি থেকে জবাব না পেয়ে মুখের সামনে তুড়ি বাজায় আসিফ। চমকায় আদ্রিতা। সৃষ্টি বলে ওঠে, অ্যাকচুয়ালি ভাইয়া, সে আপনাকে ভালোবাসে, তাই নার্ভাস হয়ে যাচ্ছে। কপাল কুঁচকায় আসিফ। আদ্রিতার চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ইস, এভাবে মুখের ওপর বলতে হয়। এবার কোনো দিক দিয়ে দৌড়ে দিবে আদ্রিতা, কোন দিকে পালাবে? পরপরে আসিফ হেসে ওঠে। আদ্রিতা কপালে 2 আঙ্গুলের টোকা দিয়ে বলে, ভালোবাসলে বলে দিতে হয়, মনের মধ্যে কথা জমাতে নেই, পচে যায়। সকালে ও হে বলে ওঠে। লজ্জায় মাথা নিচু করে ফেলে আদ্রিতা। ইচ্ছা করছে মাটি ফাঁক করে ঢুকে পড়েছে। আসিফ অ্যানিকে নামিয়ে দেয়। তারপর আদ্রিতার ডানা হাতখানা মুঠো করে ধরে উপরে তোলে। সৃষ্টির থেকে কলম টেনে নিয়ে নিজের ফোন নাম্বার খানা লিখে দেয় এবং সাথে সাথে হাত ছাড়ে। আদ্রিতা বড় বড় নয়নে তাকিয়ে আছে আসিফের পানে। লোকটা তার হাত ধরলো, কলও করেনি। অপেক্ষায় থাকবো। তারপর আসিফ আদনান চলে যায় ভার্সিটির ভেতরে। পেছনে রেখে যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিতার এবং তার বন্ধুদের। এতটাই সহজ, মানে আসিফ আদনানও পছন্দ করতো আদ্রিতাকে। বাহ! বাড়ি ফিরে দেখতে পায় আতিয়া বেগম বড় বড় 2টো লাকেজ গুছিয়ে ড্রয়িং রুমে বসে আছে। দেখতে তাকে বড়ই উদাসী লাগছে। বড় মা মেঝমা কি মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছে। বুকটা কেঁপে ওঠে। চিন্তিত আদ্রিতা অ্যানিকে কোল থেকে নামিয়ে দৌড়ে গিয়ে বসে পড়ে আতিয়া বেগমের পাশে এবং 2 হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথায় রেখে শুধায়, মা, কোথায় যাচ্ছ তুমি? আমাকে কেন বললে না? আমি যা আর একটু পরে আসতাম, তাহলে কি আমাকে রেখেই চলে যেতে? আতিয়া বেগম হাসে। আদ্রিতার হাতের ওপর হাত রাখে। তোর জন্য বসে আছি, তোকে নিয়ে যাব। কোথায়? সুইজারল্যান্ডে। ললাটে ভাঁজ পড়ে আদ্রিতার। ছেড়ে দেয় আতিয়াকে। কেন? তোমার ছেলের কাছে। আহনার বাবু হয়েছে দেখতে। কতদিন থাকবো? 10-15 দিন। সত্যি তো হোম। এখন যা, চট করে জামা পাল্টে আয়। হোম। আদ্রিতা উঠে পড়ে। কয়েক পা এগোতেই অ্যানির কথা মনে পড়ে। সে চলে গেল, অ্যানিকে রেখে যাবে কার কাছে? মুহূর্তেই পেছন ঘুরে প্রশ্ন করে, মা, অ্যানি সেও যাবে আমাদের সাথে? আদ্রিতার খুশি আর দেখে কি, সে নাচতে নাচতে চলে যায় রুমে। হাতের নাম্বারখানা খাতায় লিখে ফেলে তারপর বিছানা তাকাতে দেখতে পায় তার জামা কাপড় রাখা সেখানে। মাঝে মধ্যে আদ্রিতার মনে নয় আতিয়া বেগমকে কয়েকটা চুমু দিতে। এই মানুষটি এত ভালো কেন? এই যে আদ্রিতা পরনো জামা কাপড় ঠিক করে রেখেছে। মনে মনে মাকে 1000বার ভালোবাসি ভালোবাসি বলতে বলতে ওয়াশরুমে ঢুকে পড়ে। মিনিট 10 মতো সময় নিয়ে তৈরি হয়ে নেয় এবং অ্যানিকেও তৈরি করায় অনবরত বেজে চলেছে কলিং বেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আবরার। মনিটরে চলছে ইংলিশ মুভি। অতি মনোযোগ সহকারে মুভির মজা উপভোগ করেছিল সে। মনিটরে মুভি পজ করে খাট থেকে নেমে পড়ে। শক্তপোক্ত হাতে এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে কক্ষ হতে বের হয়। ততক্ষণে সিয়াম দরজা খুলে দিয়েছে। একে একে ভেতরে ঢুকে পড়েছে 4 জন পুরুষ। এরা আবরারের বন্ধু নিহান,
আহমান, ইভান, আহাদ। তারা ভেতরে ঢুকে একটু নীরব নেই। প্রথমে সিয়ামকে করে ধরেছে এবং একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। মূলত প্রশ্নের সঠিক জবাব না পেয়ে তাকে নামানো হবে না। সিয়াম চেলিয়ে ওঠে এবং বলে, আবরারের বোনকে পছন্দ হয়েছে আমার, এবং আবরার শুধুমাত্র আমার জন্য ওর বোনকে সুইজারল্যান্ডে আনছে। এই তো আর 2 ঘন্টা পরই ল্যান্ড করবে। সিয়ামকে সোফায় শুয়ে দেয় ওরা। ঘন্টাখানেক আগে ওদের চ্যাট গ্রুপে সিয়াম বলেছে, গাইস, আবরার আমাকে ভীষণ ভালোবাসে। ব্যাস এইটুকুই। মুহূর্তেই ওরা যে যায় কাজ ফেলে ছুটে এসেছে আবরারের বাসায় রহস্য উদ্ঘাটন করতে। আবরার ওদের কার্যকলাপ সবটাই দেখে, পরপরে হাত ঘুরে নজর রাখে। 3:04। এয়ারপোর্টের উদ্দেশ্যে এখনই বেরিয়ে পড়তে হবে। লং জার্নি করা অভ্যাস নেই আদ্রিতার, আর প্ল্যান ভ্রমণ তো এই প্রথমবার। অনেক এক্সাইটেড ছিল, ভেবেছিল মেঘ দেখতে দেখতে পৌঁছে যাবে সুইজারল্যান্ড, কিন্তু গোটা জার্নি ঘুমিয়ে পার করেছে। প্লেন ল্যান্ড করার পরপরই ঘুম ছুটেছে এবং তখন থেকে আক্ষেপ করেছে। লাগেজ হাতে পাওয়ার পরে সেটা সংগ্রহ করে এগোতেই দেখা মেলে আবরারের। দেখেছেন আতিয়া বেগম, আদ্রিতার সেদিক খেয়াল নেই। সে ব্যস্ত এনেকি এয়ারপোর্টে দেখাতে। ইস এরিয়ানি, যদি তোর বাবা আসিফ আদনানের সাথে এখানে আসতে পারতাম, তাহলে তোর জন্য নতুন একটা ভাই বোন নিয়ে ফিরতে পারতাম। কথাটা বেশ জোরে বলেছে এবং কথা শেষ হওয়ার পর মুহূর্ত ধাক্কা খায় শক্তপোক্ত কিশোর সাথে। বিরক্ত আদ্রিতা তার কপাল কুঁচকে তাকায়। মুহূর্তে আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। এটা কিরে ভাই, এত লম্বা মানুষ হয় আর এভাবে কেন তাকাচ্ছে? ধাক্কা খেলার বলে। বাপরে বাপ, এমন ভাবে তাকিয়েছে যেন আদ্রিতাকে কাঁচা গিলে খাবে, একটু ঢেকুর তুলবে না। দত্ত যেন কোনো একটা শুকনো ঢোক গিলে আদ্রিতা পাশে তাকাতেই দেখতে পায় আতিয়া বেগম দত্তটার হাত জড়িয়ে কাঁদছে। চতুর আদ্রিতা বুঝে ফেলে এই যে হচ্ছে আবরার তাহসিন। তাই সে একটু হাসার চেষ্টা করেও এক হাত কপালে তুলে সেলুট করা পরে করে বলে, আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? আমিও ভালো আছি। শরীর ভালো তো? আমারও ভালো। তাহলে চলুন যাই। বলতে বলতে আবরারকে পাশ কাটিয়ে চলে যায়। আবরার বিড়বিড় করে আরো আসিফ আদনান চলবে।